নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান। শুরু করার আগে আবার বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবকটা অনুষ্ঠান দেখতে পাবেন। আর শেয়ার করুন, মানুষকে বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে চান। আজকের শীর্ষক কেন সাংবাদিকেরা পেটানি খাচ্ছে। গতকাল আমাদের বেরাদরির একজন সাংবাদিক মার খেয়েছেন। খবর নিয়ে জানলাম তার সঙ্গের ক্যামেরাম্যানও মার খেয়েছেন আরও বেশ কিছু সাংবাদিক, ক্যামেরাম্যান ওই একই জায়গায়। খবর এটাও যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার এক ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। সেই খবর আনতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা। একটা উত্তপ্ত অবস্থা, একটা উন্মত্ত জনতার হাতে লাঞ্ছিত হয়েছিলেন টিভি চ্যানেলের সাংবাদিক সোমা মাইতি আর তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক। অভিযোগ এটা যে সোমাকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কিল, চড়, লাথি, ঘুষি মারা হয়েছে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়লে রেহাই পাননি, তাকে ধাওয়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আজ সেই একই জায়গায় উন্মত্ত জনতার আক্রোশ ছিল ওই সংবাদ মাধ্যমের ওপরে। আজও মার খেয়েছেন সাংবাদিকেরা। এবং গতকালের ঘটনার পুরো বিবরণ আর আজকের ইনফরমেশন মিলিয়ে যা পাচ্ছি তা হলো এই আক্রোশ পাবলিকের। উপস্থিত খেপে যাওয়া জনতার আক্রোশের শিকার হচ্ছেন সাংবাদিকেরা। সাংবাদিকের মার খাওয়া, সাংবাদিক খুন হওয়া, সাংবাদিককে বেমালুম গায়েব করে দেওয়া, এসব কি নতুন কিছু? একেবারেই নয়। আমাদের দীর্ঘ সাংবাদিকতার জীবনে এরকম ঘটনা বারবার দেখেছি সব শাসকের জামানাতে একই ছবি। বিজেপি, কংগ্রেস, বাম বা তৃণমূল জামানাতে এই ছবি বদলায়নি। শাসক স্বাধীন মতামতকে ভয় পায়, তাদের বিভিন্ন দুর্নীতিকে লুকোতে চায়, তাদের অন্যায়কে ঢাকতে চায়, আর ঠিক সেই সব চাওয়ার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সাংবাদিকেরা টার্গেট হয়ে উঠবেনও। জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী, জেলে গিয়েছিলেন অরুণ শৌরি, গৌর কিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তের মতন সাংবাদিকেরা। তারা তো কোনো রাজনৈতিক দলে ছিলেন না। বাম জামানাতে সংবাদপত্র বয়কট থেকে সাংবাদিকদের পেটানোর সাক্ষী তো আমি নিজেই। দমদমে এক সাংবাদিকের ট্রাকের তলায় মাথাটা রেখে বলা হয়েছিল চালিয়ে দেবো ট্রাকটা। বিজেপি জামানাতে সারা দেশ জুড়ে সাংবাদিকদের জেলে পোড়া হচ্ছে, উত্তরপ্রদেশে গুলি করে মারা হয়েছে, ছত্তিশগড়েও তাই। তৃণমূল জামানাতে সেই একই সাংবাদিক পেটানো আমরা একবার নয় বারবার দেখেছি। কিন্তু আজকের এই সময়ের কিছু ঘটনার সঙ্গে একটা বেসিক ফারাক তো আছেই, সেটাও চোখে পড়ছে। সেটা হলো, আগে এই সাংবাদিক পেটানো, সংবাদপত্রের ওপরে আক্রমণ নেমে আসাটা এক ধরনের সংগঠিত হামলা ছিল। মানে আক্রমণটা আসতো রাজনৈতিক দল, নেতা, কর্মীদের দিক থেকে। হ্যাঁ, কংগ্রেস দলের নেতৃত্বে জরুরি অবস্থার সময়ে প্রেস সেন্সরশিপ চালু হয়েছিল। বাম জামানাতে বাম নেতা কর্মীদের সংগঠিত আক্রমণে খাসখবর দপ্তর ভাঙচুর হয়েছিল। মনে আছে সেই ঘটনাটা, কারণ ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলাম আমিও। খাস খবরে চাকরি করি। দিনটা 21শে এপ্রিল 2007 সকালে সিনিয়রদেরকে আমরা ফোন করতাম, তখন জুনিয়র সবাইকে ফোন করে করে জানার চেষ্টা করতাম কি আছে, কি খবর। এবং বাম বিটের তখন একটা ব্যাপার ছিল, যারা বাম রাজনৈতিক দলের খবর করে তাদের একরকম, যারা রাইট বিটের খবর করে তাদের একরকম, যারা পুলিশের খবর করে তারা একরকম, এরকম ছিল। তো আমরা বামের খবর করতাম, তো কাজেই আমাদের মধ্যে একটা যোগাযোগও থাকতো। তো সুভাষিস মৈত্র, উনি তখন নিউজ পেপারে, তখনও উনি অডিও ভিজুয়ালে আসেননি। তো ফোন করেছিলাম কিছু আছে নাকি, এটাই আমাদের স্বাভাবিক লব্জ ছিল, সাধারণ কিছু আছে নাকি। হতে পারে অন্যমনস্কতায় উনি বলেছিলেন যে লেনিন বিমানদার বাৎসরিক মাল্যদান। উনি খুব এরকম মজার কথা বলেন। আমি মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ি ক্যামেরা ডেকে নিলাম। ইতিমধ্যে চান সেরে মুখে কিছু গুজে সোজা ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশে গিয়ে দেখি কিছু লোক লাল শালুর ফ্রেম তৈরি করছে, ঠুকছে। তখনও স্মৃতি বলে দিল অতছাড়া আজ 21শে, কাল 22শে এপ্রিল লেনিনের জন্মদিন।
গুলিয়ে ফেলেছিলাম, বুঝলাম। কিন্তু ক্যামেরা বাড়ন্তের যুগে, মানে ক্যামেরা তো কম, সে যুগে আসতো একখানা ক্যামেরা, ক্যামেরাম্যান আর গাড়ি নিয়ে ফেলেছি, অতএব কিছু তো একটা করতে হবে। অতএব মাথা খাটালাম সেই লাল চালু খাটানোর লোকজন, পথ চলতি মানুষজন, ট্রাম শ্রমিক, একদা যাদের নেতা ছিলেন স্বয়ং লেনিন, ফুটপাতের হকার ইত্যাদিদের আঙুল তুলে ভঙ্গিটা পরিচিত, এরকম করা লেনিন। দেখালাম ওই যে মূর্তিটা, উনি কে, আপনি কি কিছু জানেন, উনি কি করতেন, বা ওনার মূর্তিটা এখানে কেন, ইত্যাদি। সেসব অসম্ভব উত্তর। আজকের সিপিএমকে দেখে পরিষ্কার বোঝা যায় যে তাদের কেন এই হাল। কেউ বলছেন উনি পাকিস্তানের, কেউ বলছেন উনি রাজা ছিলেন, কেউ বলছেন উনি ব্রিটিশ গভর্নর, কেউ বলছেন জানি না। বেলা 11টা নাগাদ আমরা একজনকেও খুঁজে পেলাম না প্রায় 1 ঘন্টা ধরে, যিনি ভ্লাদিমির ইলিচ লেনিনকে চেনেন। আমরা মোট 35-40 জনকে এই প্রশ্ন করেছিলাম। ফিরে এসে এডিটে বসলাম। ভয়েস ওভারে প্রথম এবং একমাত্র লাইনটি ছিল, বাম সরকারের 23 বছর হতে চলল, সাধারণ মানুষ এখনো চেনেন না লেনিনকে, এইটুকু। তারপরে সেই সাক্ষাৎকারের ছোট 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 অংশ। তখন খাস খবরের এক একটা সংবাদ মিনিট খানেকের বেশি হতো না। সেই বাজারে ওই খবরটা মিনিট 2.5 ধরে দেখাতে সম্মত হয়েছিলেন এডিটর। কেবল তাই নয়, এডিটর সাহেব একান্ত ইচ্ছে খবরটা সবকটা বুলেটিন 4 বার দেখানো হলো। পিঠ চাপড়ানি হলো বহু। শুনলাম তুই পারিস বটে। পরিচিত বাম নেতাদের কয়েকজন, তাদেরকে ফোন করেছিলাম, বললেন সত্যি কি অবস্থা ভাবুন তো। মনে আছে আরএসপির একজনকে, ক্ষিতিদা, মারা গেছেন, তিনি বলেছিলেন সত্যি কি অবস্থা। পরদিন কেটে গেল। তারপর দিন খাস খবরের দপ্তরে ঢুকতে গিয়ে দেখি চারপাশে অজস্র পোস্টার, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। ডিওয়াইএফআই লেখা আছে। সুকান্তের লাইনে 6 লাভ। 25শে এপ্রিল নবীনা সিনেমার সামনে ধর্না, কেন? উত্তর, লেনিনকে অপমান করা হয়েছে। বোঝো ঠেলা। 25শে দপ্তরের ভেতরে সবাই, গেট বন্ধ। আজকের মা কালীর গায়ে লাল শালু পরানো প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য তখন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক, বাইরে মঞ্চে আসেন, বক্তব্য রাখছেন মেজো সেজো নেতারা। হঠাৎ কালবৈশাখীর ঝড় এলো এবং হঠাৎই কমরেডরা উত্তেজিত হয়ে পড়লেন, ভাঙতে শুরু করলেন গাড়ি, খাস খবরের জানলার কাঁচ। 2-3 জনের মাথা ফাটলো। মিটিং শেষ। লালটু বলে আমাদের একজন ছিল, তার মাথা ফাটলো, প্রোডাকশন দেখতো, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তারপর থেকে খাস খবর বয়কট শুরু হয়েছিল। তো এসব আমরা দেখেছি। কিন্তু এগুলো ছিল একটা রাজনৈতিক দলের সংগঠিত হামলা। বিজেপির শাসিত রাজ্য সরকারের আক্রমণের মুখে পড়েছেন সাংবাদিকেরা। তৃণমূল নেতা কর্মীদের আক্রমণ নেমেছে সাংবাদিকদের ওপরে। কিন্তু এখন তা এক পাবলিক অ্যাঙ্গারের চেহারা নিয়েছে। সেই পাবলিক কোনো নির্দিষ্ট দলের নয়, সেই পাবলিক কোনো নির্দিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও নয়। তারা সংবাদকর্মী দেখলেই পেটাচ্ছেন, সাংবাদিক ক্যামেরাম্যানদের পেটাচ্ছেন, ক্যামেরা ভেঙে দিচ্ছেন। বিশেষত মানুষ কোথাও ক্ষোভে ফেটে পড়ছেন, কোনো ঘটনাতে মানুষের রাগ, ক্ষোভ, প্রতিবাদের চেহারা হয়ে উঠছে বন্ধ, রাস্তা অবরোধ, ঘেরাও। এরকম জায়গাতে সাংবাদিকেরা গেলেই পেটানি খাচ্ছেন, সে তারা যে সংবাদ মাধ্যমের হোক না কেন। এমনটা তো আগে ছিল না। হ্যাঁ, রাজনৈতিক দল, নেতা কর্মীদের বাধা তো ছিলই, কিন্তু সাধারণ মানুষের রাগ এরকমভাবে চ্যানেলাইজড হয়ে সাংবাদিকদের ওপরে নেমে আসতো না। বরং উল্টোটা ছিল, বিরাট বিক্ষোভ, টায়ার পুড়ছে, আমরা নিউজ কভার করছি, পাবলিক দাঁড়িয়ে দেখছে, আমাদের সঙ্গে কথা বলছে, চা খাইয়েছে, কখনো কখনো রাজনৈতিক কর্মীদের হামলা রুখে দিয়েছে। এক ধরনের ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছি আমরা। হ্যাঁ, সেই খাস খবরেই কাজ করার দিনগুলোতে যেখানে গেছি মানুষ জোর করে ঘরে নিয়ে গিয়ে ভাত ডাল মাছ খাইয়ে ছেড়েছে। সেই ছবিটা পাল্টালো কি করে? পদ্মার ভাঙনে রিপোর্ট করতে গেছি, এক রিক্সাওয়ালা কিছুতেই ছাড়লো না, না আপনারা এত দরকারি খবর করছেন, দুটো খেয়ে যান। আজ ছবিটা দুম করে বদলালো কেন? হ্যাঁ, সাংবাদিকরা মার খেয়েছে, নিন্দা করছি, প্রতিবাদ করছি, সরকারকে বলবো ব্যবস্থা নিন, অ্যারেস্ট করুন। কিন্তু এটাও তো একটা ভাববার দিক যে 1.5 দশকের মধ্যে এমন কি হলো যে এক প্রফেশনের মানুষ পাবলিকের কাছে আজ ভিলেন। একটু সুবিধাজনক অবস্থাতে থাকলেই তারা পিটিয়ে দিচ্ছেন, ক্যামেরা ভাঙছেন। কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে সাংবাদিকদের এই মুহূর্তের ভূমিকায়। সংবাদ মাধ্যমের সরকারের পালিত কুত্তার ভূমিকায় মানুষ ক্ষুব্ধ। ক্ষমতায় থাকা সরকারকে প্রশ্ন করতে ভুলে গেছে সাংবাদিক, বা বলা ভালো তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। আজ তারা হিজ কিংবা হার মাস্টার্স বয়েজ। মানুষের কথা কই সংবাদ মাধ্যমে? 1 থেকে 10 পাতা হয় সরকারের গুণগান, না হলে সেলিব্রিটিদের হাঁচি কাশি, বিয়ে আর ডিভোর্সের গল্প। সাংবাদিকদের সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করা সেলফির ছবি। সংবাদ মাধ্যমের লোকজন দেখছেন
সাপের গালে চুমু খেয়ে ব্যাংকে জড়িয়ে ধরতে। দেখছেন কিভাবে সাংবাদিকেরা চিপকে থাকেন ক্ষমতার সঙ্গে, এমপি, এমএলএ, মন্ত্রী, শান্তিদের সঙ্গে, কিভাবে এক প্রিভিলেজ ক্লাস হয়ে উঠছেন এই সাংবাদিকেরা। হ্যাঁ, মানুষ এসব দেখছেন। প্রতিটা রেজিমের পা চাটা কুকুরের ভূমিকায় থাকা এই সাংবাদিকদের জন্য তাদের ঘৃণা, অপরিসীম ঘৃণা জমা হচ্ছে, আর সময় পেলে তা ফুটে উঠছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যা যা বলছেন তা কারোর কাছে বেদবাক্য, কারোর কাছে সবটাই বকওয়াস। হ্যাঁ, সংবাদ মাধ্যম আজ ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। পাবলিক জেনেই ফেলেছে যে রিপাবলিক টিভিতে কি দেখানো হবে, জি 24 ঘন্টাতে কি দেখানো হবে বা দেখানো হবে না, কলকাতা টিভি তা নিয়ে কি বলবে। আগে এমনটা ছিল না। সংবাদ মাধ্যম কি নিরপেক্ষ ছিল? কোনোদিনই নয়। কিন্তু এমন নগ্ন চেহারা ছিল না। বিরোধী দলনেতা বললেন 1.5 কোটি রোহিঙ্গাকে রাজ্য থেকে ভাগানো হবে, সাংবাদিক বের হলেন রোহিঙ্গা খুঁজতে। যেখানে পাচ্ছেন সেখানেই রোহিঙ্গা দেখিয়ে দিচ্ছেন, আপনি রোহিঙ্গা, আপনি রোহিঙ্গা, আপনি রোহিঙ্গা। একজনের পেছনে পেছনে ছুটছেন, সেও প্রাণের দায়ে ছুটছে। ভয় আর আশঙ্কায় কুঁকড়ে থাকা মানুষকে একলা পেয়ে দেখান আপনার বার্থ সার্টিফিকেট, দেখান আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার সেই ছেলেটি যখন ভিড়ের মধ্যে সেই সাংবাদিক বা কোনো একজন সাংবাদিককে একলা পাবে, ছেড়ে দেবে? ছাড়বে না, ছাড়ছেও না। দেশ জুড়ে সংবাদ মাধ্যম আজ ক্ষমতার পাচাটা কুকুর বললেও কম বলা হয়, আর সেই জন্যই এই ঘৃণা, এই হতাশার বহিঃপ্রকাশ। এবং সেখানেও দেখুন কতটা নোংরামি। জি 24 ঘন্টার একজন সাংবাদিক মার খেয়েছেন। যারা খবর দেখছিলেন তারা জানেন খবরটা এসেছে, মেয়েটির আতঙ্ক, তার আহত হবার ছবি দেখানো হচ্ছে। তার মধ্যেই হঠাৎ এসে গেল কুইজ, 24 ঘন্টা দেখুন, প্রাইজ জিতুন। প্রাইজ পেতে গেলে কি করতে হবে? বেলডাঙায় কোথায় আক্রান্ত হয়েছেন জি 24 ঘন্টার প্রতিনিধি, সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। সঙ্গে নাম, এলাকার ছবি, এলাকার নাম, মানে ওনারা বুঝতে পারবেন ওনাদের দর্শক কোন এলাকাতে বাড়ছে কমছে। এই উত্তেজনাপূর্ণ খবরের টিআরপি কিভাবে বাড়ছে তাও বোঝা যাবে। যে মেয়েটি মার খেয়েছে সে এখন টিআরপি বাড়ানোর হাতিয়ার। সাংবাদিক এখন বড়ে বিজ্ঞাপন বিভাগে উল্লাস, মার খেয়েছে আমাদের সাংবাদিক, টিআরপি বাড়বে, বিজ্ঞাপন আনো। অন্য সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন বিভাগের কর্তারা বলবেন আমাদের সাংবাদিকেরা কি করছে, ভেতরে ঢুকলোই না, সব টিআরপি 24 ঘন্টার কাকে খেয়ে গেল। রিপাবলিক বাংলার একজন সাংবাদিক তো শুনেছি মাঠে নামেনি এই জন্য, ওনাকে যেন পাবলিক ধাক্কা দেয়, মারধর করে, তাতেই নাকি বড় সাংবাদিক হয়ে উঠছেন উনি। সংবাদ মাধ্যমে যদি এটাই চেহারা হয়, তাহলে সেখানে যারা কাজ করেন তাদেরকে সাংবাদিক বলা যায় কি? তারা কি সাংবাদিক, নাকি যে কোনো পেশার মতো যেন তেন প্রকারেণ মাইনে, প্রমোশন আর বোনাসের লড়াই করা এক মানুষ? সেটাই যদি হয় তাতে তো ক্ষতি নেই। মানে মানুষ তো কাজকর্ম করবেন, সেলস, মার্কেটিং, বিজ্ঞাপন, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ম্যানেজমেন্ট, যাবতীয় ঘাপলাবাজি, চুকলিবাজি, কায়দাবাজি করায় তো কোনো বাধা নেই। যারা পারেন তারা সীমাবদ্ধ সিনেমার শ্যামলেন্দু চ্যাটার্জি বা জন অরণ্যের সোমনাথ ব্যানার্জি হয়ে উঠতে পারেন, বা কেউ পারেন না, বিবেক দংশনে ভোগেন। কিন্তু সাংবাদিকতার এক মহৎ ছদ্মবেশ নেবার দরকার কি ভাই? এক মহৎ প্রফেশনের আড়ালে কেবল পা চাটাই যদি একমাত্র কাজ হয়, যদি টিআরপি আর মালিকের ব্যবসা বজায় রাখাটাই একমাত্র কাজ হয়, নিজের বোধ, বিশ্বাস, আদর্শ বলে কিছুই না থাকে, তাহলে তো সাংবাদিক নয় সে। আর আমি গ্যারান্টি দিচ্ছি তাদের, আপনারা শুধুমাত্র সোনাগাছিতে দালালি করুন বা দিল্লির পাওয়ার লবির একজন হয়ে উঠুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের মিটিং করিয়ে দিন, আর ফোড়ে শিল্পপতিদের পিআর হয়ে দিন কাটান, দেখবেন আপনাদের কেউ কিচ্ছু বলবে না। মার তো দূরের কথা, পাবলিক আপনাদের অস্তিত্বের খবরই রাখবে না, জানেই না। কিন্তু সাংবাদিকতার নামাবলী জড়িয়ে এই দালালি চলতে থাকলে পাবলিকের আক্রোশ পড়বেই। হ্যাঁ, দুঃখের বিষয় হলো সেই সময় কেউ বেছে মারে না। সেই ক্ষুব্ধ পাবলিকের টার্গেট তখন প্রেস। হ্যাঁ, তাদের চোখ তখন প্রেস খোঁজে। একটু ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।